হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা নবম শ্রেণীর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে নবম শ্রেণীর চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে পদার্থের যে ধর্মগুলো। তো সেক্ষেত্রে আমরা পড়ে নিয়েছি হচ্ছে স্থির তরলের উপরিতলের যে একটা ধর্ম, যেটা আমরা বলেছিলাম পৃষ্ঠ টান, তার সম্পর্কিত অনেক তথ্য আমরা জেনেছি। তো এবারে আমরা চলে আসবো আলোচনাতে যে তরলটা যদি গতিশীল হয়, গতিশীল তরল তার একটা যে বিশেষ ধর্ম প্রদর্শন করে, যেটাকে আমরা বলবো যে সান্দ্রতা বা ভিসকোসিটি, ইংরেজিতে আমরা যেটাকে বলবো ভিসকোসিটি। এই সান্দ্রতা বিষয়টা কি, আমরা কিছু পূর্ব ধারণা থেকে আমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবো যে এইরকম একটা বিষয় রয়েছে। সান্দ্রতাকে আমরা বলবো তরলের আভ্যন্তরীণ ঘর্ষণ, অর্থাৎ একটা বাধা বল। তরলের একটা গতি যখন হয়, তরলের একটা স্তরীয় গতি যখন হয়, তখন আমরা দেখি যে তরলটা কিছু দূর গিয়ে থেমে যাচ্ছে। যেমন কি আমরা যদি কোনো জায়গায় এক বালতি জল মেঝের উপর ঢেলে দিই, আমি যদি ভালো করে অবজার্ভ করি দেখব যে তরলটার উপর দিক দিয়ে তরলটা গড়িয়ে যাচ্ছে। সেই তরলটা যেখানে কঠিনের সঙ্গে সংস্পর্শে আছে সেখানে কিন্তু গতিবেগটা কম থাকছে, তার উপরের স্তরটা কিছু দূর বেশি এগিয়ে যাচ্ছে, তার উপরের স্তরটা একটু বেশি দূর এগিয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে কিছু দূর পর যে তরলটার গতি থেমে যাচ্ছে। তো এইরকম ভাবে আমরা যদি একটা শক্ত সলিড মেঝের উপর তরলের গতিটা দেখি, যে তরলের যে প্রথমের স্তরটার তুলনায় দ্বিতীয় স্তরটা একটু বেশি দূর যাচ্ছে, তৃতীয় স্তরটা আরো বেশি দূর যাচ্ছে, এইভাবে একটা গতিকে আমরা কিন্তু পর্যবেক্ষণ করে থাকি। অর্থাৎ স্তরীয় গতির মধ্যে যে একটা স্তরে স্তরের যে গতিটা, একেবারে যেটা কঠিনের সঙ্গে এই তরলটার সংস্পর্শ রয়েছে, সেখানে গতিবেগ প্রথমেই শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এক্ষেত্রে যে বলগুলোকে আমরা তরলের ক্ষেত্রে ধরবো, সেক্ষেত্রে যেন এক্ষেত্রে সেই সংশক্তি বল তরলের অণু আর তরল আর এই যে মেঝে যেটা কঠিন ছিল তার যে অণুর মধ্যে যেখানে আকর্ষণ, যেটা ছিল আসঞ্জন বল। তাহলে আসঞ্জন বল আর সংশক্তি বল, এই দুটো প্রধানত বলের দরুনই যেন হচ্ছে একটা বিষয়। তো এটার সার্বিক ফলটাকে আমরা একটা বিশেষ নাম দিয়ে আলোচনাটা করব, সেটা হচ্ছে সান্দ্রতা। তো সান্দ্রতা হচ্ছে, দেখো এখানে একটা স্তরের গতি, ধরো এই স্তরটা সর্বোচ্চ গতিতে আছে, তাকে টেনে ধরছে, গতি কমানোর চেষ্টা করছে, এর গতিকে কমানোর চেষ্টা করছে যে সংশক্তি বল, পরস্পর গুলো কমিয়ে নিচের স্তরের গতি একেবারে জিরো তরলের সঙ্গে থাকছে। তো যখন কোনো তরল এইভাবে প্রবাহিত হয়, তখন এইরকম যে তরলের কণাগুলোর বা গতিগুলোর আমরা একটা যে পার্থক্য দেখে থাকি, যেন বাধা দিচ্ছে। তাহলে এই সান্দ্রতাটাকে আমরা বলতে পারি তরলের যেন আভ্যন্তরীণ একটা ঘর্ষণ বল, যেটা কিন্তু তরলের গতিকে হ্রাস করতে যাচ্ছে। তো এই প্রসঙ্গে তরলের যে আমরা ঘর্ষণ সম্পর্কিত তথ্যটা জেনে নেওয়ার পরে আমরা আরেকটা বিশেষ আলোচনাটা করতে পারবো, যেটা হচ্ছে কি যে ঘর্ষণ বলের সঙ্গে সান্দ্রতা বলের যে পার্থক্যটা আমরা অবশ্যই করে ফেলবো। যে 6 নম্বর পয়েন্ট হিসাবে আমরা সেটাকে লাস্ট পয়েন্টে আজকের আলোচনাটা করব, সেভাবে সেখানে হচ্ছে সান্দ্রতা ও ঘর্ষণ বলের পার্থক্য। তো এই পার্থক্যটা, অর্থাৎ একটা বাধা বলটা যেটা জানবো, সেটাই সেই বাধা বলের জানার পরে, যেহেতু ঘর্ষণ একবার বাধা বল কঠিনের ক্ষেত্রে যেটা ক্রিয়াশীল হয়, যখন কোনো কঠিনের একটা বস্তু অন্য কোনো কঠিন বস্তুর উপর দিক দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করে, এটা তরলের ক্ষেত্রে যদি কঠিন একটা বস্তুকে কোনো কঠিন তরলের উপর দিক দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এইভাবে বল প্রয়োগ করে, তো দেখা যাবে যে এই বিপরীত তরলের যে কঠিনের যে তলটা ওই বস্তুর গতির বিরুদ্ধে একটা বাধা বল প্রয়োগ করে, যেটাকে আমরা বলে থাকি ঘর্ষণ বল। এক্ষেত্রেও ঠিক সেমনি ভাবে তরলের একটা স্তরের উপর আরেকটা স্তর তার গতিকে বাধা দিচ্ছে। তো এই হচ্ছে ঘর্ষণ বল, তরলের ঘর্ষণ বল, যেটাকে আমরা বলছি সান্দ্রতা। তাহলে এটা কিন্তু তরলের ক্ষেত্রে, আর এটা কিন্তু হচ্ছে কঠিনের ক্ষেত্রে, যেটা আমরা বলে থাকি। তো এর যে পার্থক্যগুলো আমরা যখন পয়েন্টগুলো আরো পেয়ে যাব, যখন এর সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোচনাটা আমরা করবো। তো এই যে পূর্ব ধারণার কথাটা বললাম, এটা আমরা আরো সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, যে একটা কাঁচের প্লেট, তার উপরে আমরা কিছু জল দিয়ে তার উপরে আমরা একটা কাঁচের প্লেট চাপিয়ে দিলাম। তাহলে মাঝখানে রয়েছে তরল, এই তরলটা নিয়ে এবারে এইটাকে আমি বল প্রয়োগ করে সরানোর চেষ্টা করছি। এক্ষেত্রে তরলটার ভিন্ন ভিন্ন তরল
রাখলে আমরা দেখতে পাবো জলের ক্ষেত্রে যেভাবে আমি সরানোর ক্ষেত্রে বল দিতে হচ্ছে, কোনো কিছু গ্লিসারিন কিংবা মধু কিংবা কোনো তেল, এই সমস্ত পদার্থ রাখলে দেখতে পাবো যে বাধাটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমাকে যে বল দিতে হচ্ছে সরণ করার জন্য, যাকে ট্যানজেনশিয়াল ফোর্স দিয়ে ক্ষেত্রে সরাচ্ছি, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আলাদা হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই যে বাধা বলটা তরলের যে প্রকৃতির উপর কিন্তু নির্ভর করবে। ভিন্ন ভিন্ন তরল হলে এই বাধা বলটা হবে ভিন্ন। তো আমরা সেই বাধা বলটাকে আমরা যে আলোচনাটা করব, তো তার আগে তরলটা যখন গতিশীল হচ্ছে, তো সেই গতিশীল তরল গতিশীল হওয়াটাকে নিয়ে আমরা তরলের গতিবেগটাকে নিয়ে আমরা আলোচনাটা করব। তো এই প্রসঙ্গে আমরা বলছি কোন তরল গতিশীল হওয়া, কোন নলের ভেতর দিক দিয়ে কিংবা কোনো মেঝের উপর দিয়ে তরলের গতিশীল হওয়া, যে তত্ত্বটা আমরা সেখান থেকে ডেভেলপ করব, যে থিওরিটা, ঠিক একই রকম বিষয়টা ঘটবে যদি কোনো একটা কঠিন বস্তু তরলের মধ্য দিয়ে গতিশীল হয়ে যায়। তাহলে দুটো ঘটনাই কিন্তু আমরা সান্দ্রতা বিষয়টাকে দিয়ে ব্যাখ্যা করব। অর্থাৎ যেমন ধরো এক্ষেত্রে তরলটা গতিশীল হচ্ছে, এক্ষেত্রে তরল গতিশীল হচ্ছে, এক্ষেত্রে যেই যে আমরা সান্দ্রতা ধর্মটার উদ্ভব ঘটবে, ঠিক একই রকম ভাবে কোনো একটা নলের ভেতরে আমরা একটা সান্দ্র মিডিয়ামের মধ্য দিয়ে কোনো একটা ভারী বস্তুকে ফেলে দিয়েছি, এর গতির সৃষ্টি হচ্ছে, গতির জন্য এ নিচের দিকে পড়ছে। তো এক্ষেত্রেও সান্দ্রতা বলটা কি করে উদ্ভব হবে দেখো, এই যে মাধ্যম, যেটা আমরা যদি তরল মাধ্যম বলে থাকি, সেক্ষেত্রে দেখো এই কঠিন বস্তুর সঙ্গে অ্যাটাচ সংস্পর্শে থাকা বস্তুটার গতিবেগ যে পড়ছে সবচেয়ে বেশি হবে, পরের স্তরটার গতিবেগ তার থেকে কম, পরের স্তরের গতিবেগটা, এইভাবে একটা স্তরীয় গতি আমরা লক্ষ্য করব। তো এক্ষেত্রে এই গতিবেগটা যে একটা দেখতে থাকবো যে এইরকম স্তর, যেমন ভাবে তরলটা গতিশীল হলে একটা স্তর সৃষ্টি হয়, ঠিক সেরকম কঠিন কোনো একটা বস্তু, কোনো মাধ্যম, সে তরল হতে পারে, গ্যাস হতে পারে। তো এক্ষেত্রে আমরা প্রধানত তরলের ধর্ম বলছি, বিষয়টা নয়, এটা কিন্তু যে কোনো প্রবাহীরই ধর্ম। তাহলে প্রবাহিত তরলটাকে নিয়ে কেন আলোচনাটা করছি, এটা আমাদের পক্ষে একে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাটা খুবই সহজ। তাহলে এটা শুধুমাত্র প্রবাহিত তরলের নয়, এটা কিন্তু প্রবাহীর ধর্ম। তাহলে প্রবাহীর ধর্ম বা যে কোনো প্রবাহীর ধর্ম গতিশীল অবস্থায় থাকলে, তাহলে এই যে সান্দ্রতা বিষয়টা দু ক্ষেত্রে উৎপন্ন হতে পারে বা উদ্ভূত হতে পারে, নলের মধ্য দিয়ে বা কোনো তলের উপর দিক দিয়ে, কিংবা কোনো কঠিন তলের উপর দিয়ে তরলটা গতিশীল হচ্ছে, এই সিচুয়েশন গুলো, বা কোনো নলের মধ্য দিয়ে যাচ্ছে তরলটা, তাহলে সেক্ষেত্রে আমরা যেভাবে থিওরিটা পড়বো, ঠিক সেরকম সেকেন্ড আমরা ক্লাসটা যেখানে আলোচনা করব, যেখানে কোনো তরলের মধ্য দিয়ে কোনো একটা কঠিন বস্তু পড়ছে, সেই সমস্ত ক্ষেত্রে এই রকম যে সান্দ্রতা বলের উদ্ভব ঘটে, কি কি ঘটনাগুলো ঘটে। বিশেষ করে এই বিষয়টা কখন হবে, যখন কোনো বৃষ্টির ফোঁটা কোনো উপর থেকে পড়ছে, অনেক উঁচু থেকে পড়ছে, তাহলে সে একটা গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে, তো সেক্ষেত্রেও সান্দ্রতা বলটা কি করে আমরা বিভিন্ন তার ফলাফল দেখব। তো সেই ক্লাসটা আমরা এই সান্দ্রতা সম্পর্কিত যে দ্বিতীয় নম্বর ক্লাস করবো। তো আজকে ফার্স্ট ক্লাসে আমরা কেবলমাত্র কঠিনে রাখা অবস্থায় কোন তরলের গতি, যেটা সেটা নিয়ে আলোচনা করব। তো এখন যে তরলটা গতিশীল হচ্ছে, এখন সেই তরলের গতি কখন সৃষ্টি হয় তা নিশ্চয়ই জানো। যেমন একটা প্রবাহিতে চাপের পার্থক্য থাকলে তবেই হচ্ছে প্রবাহ, অর্থাৎ বায়ুটা প্রবাহিত হয় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে, ঠিক সেই রকম তরলও কিন্তু। তাহলে তরলের এই যে গতি সৃষ্টির মূল কারণ হবে কিন্তু চাপের পার্থক্য। তরলের যে কোনো দুই বিন্দুতে যদি চাপের পার্থক্য থেকে থাকে, তো উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তরল প্রবাহিত হবে। তো সেই তরল যে প্রবাহিত হবে, এখন তরলের এই প্রবাহটাকে আমরা ভালো করে অবজার্ভ করার জন্য আমরা যদি তার কোনো অণুকে অবজার্ভ করি যে অণুটার গতি কিরকম হচ্ছে, তো সেই রকম একটা যদি স্মল স্কেলে আমি তার অবজারভেশন করি, সেক্ষেত্রে আমরা তরলের অণুগুলোর গতি ভিন্ন ভিন্ন আমরা গতি দেখতে পাবো। সেই গতিগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে ধারারেখ গতি। ধরো কোনো একটা নলের মধ্য দিয়ে, তাহলে আমরা পড়ছি সর্বপ্রথম এবারে গতির সম্পর্কে ধারণাটা। তাহলে গতি, যে ধরো একটা নলের মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা সেই কোন একটা পার্টিকুলার স্থানে কোন একটা যে কণাগুলো গতিশীল হয়ে আসছে, তরলের কণাগুলো, সেইখানে আমি অবজার্ভ করছি, এবং সেই অবজার্ভ গতিটাকে আমি লক্ষ্য করে আমরা তরলের গতিগুলোকে ভিন্নভাবে এখানে ভাগ করতে পারি। যেমন কি ধারারেখ গতির ক্ষেত্রে কি হবে, কোন একটা নির্দিষ্ট পজিশনে
এক্স ওয়াই জেড সেই স্থানে সময়ের সাপেক্ষে টি এর সাপেক্ষে যদি যে কণাটা আবার সেই স্থানে আসবে তার বেগ যদি নির্দিষ্ট একটা থেকে থাকে সেই জায়গায় সময় সাপেক্ষে চেঞ্জ হচ্ছে না, কোন কণা সেখানে এসে পৌঁছালেই তার বেগ সেইটা অর্জন করছে, তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো ধারারেখ গতি। যেমন একটা কণার গতি তার আগের জনকে অনুসরণ করে করে যাচ্ছে, যেমন ভাবে আমরা পিপীলিকাদের গতি আমরা দেখে থাকি যে যেমন ভাবে তারা একজনকে ফলো করে করে অন্যজন যেভাবে আঁকাবাঁকা পথ ধরে যায়, কিন্তু পরস্পরের লাইন দ্বারা সেখানে কোনোদিন তা পরস্পরকে কিন্তু ক্রস করবে না। অর্থাৎ এইগুলোকে এক একটা রেখার সঙ্গে আমরা তুলনা করতে পারি যে রেখা বরাবর যেন তরলের অণুগুলো চলে যাচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে ধারারেখ। তাহলে এইরকম একটা রেখা বরাবর যদি তরলের অণুগুলোর গতিকে প্রকাশ করে দিতে পারি তো সেইটাকেই আমরা বলবো ধারারেখ গতি। তাহলে আমরা অণুর যে গতির অবজারভেশনের উপর ভিত্তি করে এই ভাগগুলো করছি। তো এখানে আমরা বিজ্ঞানী রেনল্ড তিনি কিন্তু কখন কোন তরলের কণাগুলোর ধারারেখ গতি থাকবে কিংবা কখন অশান্ত, যে গতিবেগটা অশান্ত গতি হতে পারে, যে কোন একটা নলের মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে কিন্তু কোন একটা পজিশনে তার গতিবেগটা কি হচ্ছে স্থানের সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স ওয়াই জেড এ টি কিন্তু টির উপর নির্ভর করছে না, তাহলে শুধু স্থান সময়ের সঙ্গে সঙ্গে সেই স্থানে কোনো কণা এলেই তার বেগ চেঞ্জ হচ্ছে, অন্য কিছু হচ্ছে, দিকও চেঞ্জ হচ্ছে। অর্থাৎ বেগের যে মান মানে কি তার মান এবং দিক, যেহেতু এটা একটা ভেক্টর রাশি দুটোই যদি একই থাকে এই ক্ষেত্রে কিন্তু বেগের মানটা কি হবে, মান এবং দিক যদি কোনো একটা নির্দিষ্ট স্থানে কণাগুলোর মান দিকটা কিন্তু পরিবর্তন হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, তাহলে যেটা ধারারেখ গতি বলছিলাম এই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে যে অশান্ত প্রবাহ, তরলটার অশান্ত প্রবাহ হচ্ছে। আর যদি অর্থাৎ আমরা প্রথম কথা বলেছি চাপের পার্থক্য দরুনই সৃষ্টি হচ্ছে বিভিন্ন প্রকার গতিগুলো, তাহলে এক্ষেত্রে ধারারেখর ক্ষেত্রে আমরা যদি ধরি যে চাপের একটা নির্দিষ্ট পার্থক্য থাকলে তরলের অণুগুলোর এই ধারারেখ গতি হয়ে থাকে, এবং চাপের পার্থক্য যদি আমি খুব বেশি বাড়িয়ে দিই অর্থাৎ চাপের পার্থক্য বাড়ালে কিন্তু এইভাবে গতির ধীরে ধীরে পরিবর্তন হবে, তো সেই রকম গতিকে অশান্ত প্রবাহ বলে বলা হচ্ছে। এবং তার থেকে আরো বেশি চাপ বাড়িয়ে দিলে তরলের যে অণুগুলোর গতি কোন একটা স্থানে ঘূর্ণ গতিতে পরিণত হয়ে যায়, ঘুরতে ঘুরতে আবার যাচ্ছে, আবার কোথাও কোন গতি দিক চেঞ্জ করে আবার অন্যদিকেই ঘুরতে ঘুরতে যাচ্ছে, তো এইভাবে যে তরলের অণুগুলোর গতি যদি ঘূর্ণন গতিতে পরিণত হয়ে যায় অর্থাৎ এত বেশি চাপের পার্থক্য করে দেওয়া হয়েছে তরলের যে প্রবাহ করানোর জন্য দুই প্রান্তে, এই প্রান্তে তরলের সঙ্গে এই প্রান্তের যে তরলটা প্রবাহিত হচ্ছে চাপের পার্থক্য এত বেশি করে দিয়েছি, তাহলে একটা মিনিমাম চাপের পার্থক্য থাকলে ধরা হচ্ছে ধারারেখ প্রবাহ, তার থেকে বেশি পার্থক্য উচ্চতার পার্থক্য সৃষ্টি করে আমি যদি চাপের পার্থক্য সৃষ্টি করি এই বিন্দুতে চাপ আর এই বিন্দুতে চাপের পার্থক্য P1 আর P2 যদি ধরে আমরা বেশি করে দিই তখন সেটা হয়ে যাবে হয় সেটাকে বলা হচ্ছে অশান্ত প্রবাহ, না হলে সেটা হচ্ছে ঘূর্ণি প্রবাহ। তাহলে মূল চাপের পার্থক্যগুলোকে পরিবর্তন করলেই তার ভিতরে যে তরলের অণুগুলো গতিশীল হচ্ছে তাদের কিন্তু প্রকৃতি চেঞ্জ হয়ে যায়, তো সেই হচ্ছে গতির সৃষ্টির মূল কারণ। তো এখন বিজ্ঞানী আমরা এখানে একটা সমীকরণ লিখে রেখেছি তোমরা দেখবে, বিজ্ঞানী রেনল্ড বলে একজন বিজ্ঞানী তিনি এই তরলের গতিটা কখন অশান্ত হয়ে যাবে কখন হচ্ছে ধারারেখ থাকবে তার একটা রিলেশন তিনি দিয়েছিলেন, যেখানে আমরা তাকে রেনল্ডস নাম্বার বলে বলবো। তিনি সেখানে বলেছিলেন যে প্রত্যেক তরলের যে অণুগুলোর একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল ভেলোসিটি বা সংকট গতি থাকবে, সেই সংকট গতি বা যাকে ভিসি বলা আছে সেই সংকট গতির নিচে থাকলে সেটা হচ্ছে যে ধারারেখ গতিটা হবে, আর আর যেটা হচ্ছে ভিসি থেকে বেশি হয়ে গেলে সেটা হবে হচ্ছে অশান্ত গতি বা ঘূর্ণি গতি। এবং সেক্ষেত্রে তিনি নির্ণয় করেছিলেন যে ভিন্ন ভিন্ন যে রেনল্ডস নাম্বারটা যদি তিনি নির্ণয় করেছিলেন এই সমীকরণ থেকে ভিসি রো এল বাই ইটা, তো এই সমীকরণ সম্পর্কে তোমরা উঁচু ক্লাসে পড়বে, তো এখানে জাস্ট আমরা উল্লেখ করে যাচ্ছি রেনল্ডস নাম্বারটা যদি প্রায় 2000 বা 2300 কমে থাকে সেখানে আমরা সেখানে ধারারেখ পেয়ে থাকবো, আর যদি 2300 বেশি থাকে সেখানে অশান্ত বা ঘূর্ণি গতির আমরা অবজার্ভ করব। তো এখন আমরা একটা পার্টিকুলার অণুকে পর্যালোচনা না করে আমরা যদি পুরো সমগ্র তরলটা প্রবাহিত হচ্ছে সেই বিষয়টাকে আমরা ধরি, তো সেক্ষেত্রে আমরা কোন জায়গায় যে গতিটাকে আমরা পাবো সেটাকে আমরা বলবো স্তরীয় গতি। অর্থাৎ আমরা একটা তরল সামগ্রিকভাবে প্রবাহিত হচ্ছে কোন একটা জায়গায়, তাহলে এখানে এক একটা স্তর যেন তাদের গতিগুলো আলাদা, তো
তো এই যে অর্থাৎ একটা ব্রডার স্কেলে যখন একটা মানে অনেকগুলো পরমাণুর গতিকে একসঙ্গে আমরা দেখছি, তো সেক্ষেত্রে আমরা দেখবো একটা তলের মধ্যে থাকা অণুগুলোর গতি সবার যেন সমান থাকছে, তখন ওইটাকেই আমরা বলছি যে স্তরীয় গতি। তো এখানে স্তরীয় গতিতে আমরা কিছু কিছু বিষয় আমরা দেখব, যে এই যে গতিবেগের মানগুলো অর্থাৎ স্তরীয় গতি, যে ক্ষেত্রে আমরা ধারারেখ যে গতিটা একটা অণুর ক্ষেত্রে বলেছিলাম, সেইটারই একটা বৃহত্তর সংস্করণ আমরা বলতে পারি, যেটা হচ্ছে স্তরীয় গতি। তাহলে স্তরীয় গতিতে এক একটা তরলের অণুগুলোর যে স্তর, তাদের সবার গতিটা সমান। তো এক্ষেত্রে আমরা এই যে গতিবেগের দিকটার সঙ্গে যে প্রোফাইল পাচ্ছি, ভেলোসিটি যে প্রোফাইল কিংবা বেগ পরিলেখ একটা আমরা পাবো, অর্থাৎ কম থেকে বেশি এরকম পাবো। এই বেগ পরিলেখটা কিন্তু বিভিন্ন তরলের ক্ষেত্রে বিভিন্ন হবে। আদর্শ তরল যদি হয়ে থাকে, আদর্শ তরল কাকে বলে? যে তরলের হচ্ছে সান্দ্রতা নেই, পরস্পরের ঘর্ষণ বল নেই, অর্থাৎ সান্দ্রতাঙ্ক 0, সেই সান্দ্রতাঙ্ক বিষয় সম্পর্কে আমরা আসবো। সেই রকম তরলের ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি প্রোফাইল গুলো কিন্তু সব স্তর, কেউ কাউকে বাধা দিচ্ছে না, তবে সবাই স্তরগুলো একই গতিতে এগিয়ে যাবে। কিন্তু বাস্তবে সেই রকম আদর্শ তরল পাওয়া সম্ভব নয়। তো আমরা যখন সান্দ্রতাঙ্ক ভিন্ন ভিন্ন পদার্থের সান্দ্রতাঙ্কের একটা সারণী আমরা দেব, সেখানে জানবো যে বায়ুর সান্দ্রতাঙ্কটা সবচেয়ে কম, বায়ু যখন প্রবাহিত হয় তার গতিটাকে আমরা একটা আদর্শ প্রবাহীর গতি হিসেবে ধরতে পারি। আদর্শ তরল কিংবা আদর্শ প্রবাহী, যে এখানে বলাটাই ভালো, তার যে প্রোফাইলটা, বেগ পরিলেখটা কিন্তু এরকম হবে। তো এক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছি দূরত্বের সঙ্গে এই যে বেগের বৃদ্ধি, এক্ষেত্রে এই বৃদ্ধি দূরত্বের সঙ্গে ধরো x দূরত্বে এইখানের বেগের মধ্যে ধরো ছোট্ট x, এই মধ্যে বেগের পার্থক্য ডেল্টা ভি, তাহলে এই দূরত্বের সঙ্গে সঙ্গে যে বেগের পরিবর্তন, ধরো x1 দূরত্বে v1, x2 দূরত্বে এখানে বেগ হচ্ছে v2, তাহলে এই যে পার্থক্য x2 মাইনাস x1 দূরত্বের মধ্যে যে বেগের পার্থক্য v2 মাইনাস v1, এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি ডেল্টা x, আর ডেল্টা x এর সঙ্গে সঙ্গে এই যে বেগের পরিবর্তন ডেল্টা ভি এর পরিবর্তন, ডেল্টা x এর পরিবর্তনের সঙ্গে ডেল্টা ভি এর পরিবর্তন, এই যে ডেল্টা বেগের পরিবর্তন দূরত্বের সঙ্গে সঙ্গে, এইটাকেই আমরা বলে থাকি বেগের নতিমাত্রা। কি বলা হয়? বেগের নতিমাত্রা। তাহলে যখন স্তরীয় গতি হয় কোন তরলের, অর্থাৎ অ্যাকচুয়ালি ধারারেখ গতি হচ্ছে, এবং ব্রডার স্কেলে যাকে আমরা স্তরীয় গতি বলে বলছি, তার ক্ষেত্রে এরকম একটা বেগের নতিমাত্রা আমরা থাকতে দেখব। কিন্তু যদি সেটা আদর্শ তরল হয়, তার ক্ষেত্রে বেগের নতিমাত্রা কত হবে? এটা 0 হয়ে যাবে, কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, বেগের কোনো পরিবর্তন নেই। তাহলে আদর্শ তরলের ক্ষেত্রে বেগের নতিমাত্রা 0 হয়ে যাবে, আর এক্ষেত্রে আমরা নতিমাত্রা পজিটিভই পাবো। তো নেগেটিভ কি পাওয়ার সম্ভাবনা রয়েছে? নেগেটিভ পাওয়ার সম্ভাবনা সম্ভবত নেই, আমাদের যা এক্সাম্পল আমরা জানি। তো তোমরা নিশ্চয়ই সার্চ করে দেখতে পারেন বেগের নতিমাত্রা নেগেটিভ হওয়া সম্ভব কিনা, অর্থাৎ যে এখানে যেরকম বৃদ্ধি হচ্ছে সেখানে উল্টো দিকে হ্রাস হতে পারে, সেরকম আছে কিনা। তো সে যাই হোক, বেগের নতিমাত্রা নিশ্চয়ই থাকতে পারে। সেই নতিমাত্রা পজিটিভ নেগেটিভ হওয়ার মূল বিষয়টা নির্ভর করবে যে সংশক্তি এবং আসঞ্জন বলের মানের উপর নির্ভর করে। যদি দেখা যাচ্ছে যে সংশক্তি বলের তুলনায় আসঞ্জন বল বেশি হয়ে যাচ্ছে, তারা গতিতে দূরের দিকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে হয়তো হতে পারে যে নেগেটিভ হতে পারে, যদি সম্ভবত যে আসঞ্জন বলটা গ্রেটার দেন হচ্ছে সংশক্তি বল। তো আপাতত তরলের ক্ষেত্রে সেইটা সম্ভাবনাটা আমরা জানি না সঠিক, তোমরা নিশ্চয়ই এই বিষয়ে জানবে, খোঁজ খবর করবে। তো বেগের নতিমাত্রা বিষয়টা তোমরা নিশ্চয়ই জানলে যে সান্দ্রতা বিহীন তরল, যেটা আদর্শ তরল ক্ষেত্রে নতিমাত্রা 0 হয়ে যাবে, আর যেটা সান্দ্রযুক্ত তরল তার ক্ষেত্রে বেগের নতিমাত্রাটা কি রকমের হতে পারে। তো এখন চলে আসছি, এই যে সান্দ্র তরল পরস্পরের একটা স্তর আর একটা স্তরের গতিকে প্রভাবিত করে, বাধা দেয়, সেই বিষয় নিয়ে বিজ্ঞানী কিন্তু নিউটন, তিনি পরীক্ষা নিরীক্ষা করে তিনি তার সূত্রতে উপনীত হয়েছিলেন। সেইটা কি, সে বিষয়ে আলোচনা আমরা করব এবারে। সান্দ্র বলটার সম্পর্কে, অর্থাৎ নিউটনের যে অবজারভেশন, নিউটনের যে সূত্রগুলো তিনি দিয়েছিলেন যে সান্দ্রতা সম্পর্কিত, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। তিনি কি বলেছিলেন, যখন একটা স্তর আর একটা স্তরের উপর দিক দিয়ে গতিশীল হচ্ছে,
তিনি অবজার্ভ করে দেখেছিলেন এই যে তরলের যে সান্দ্রতা বল এফ, ভিসকাস ফোর্স যে বলে থাকি, যদি ভিসকাস ফোর্সটা যে তরলের যে স্তরটা গতিশীল হচ্ছে তার ক্ষেত্রফলের সমানুপাতিক। অর্থাৎ এক একটা রেখা আমরা যেটা বলেছি, এক একটা যদি সমান্তরাল তল হিসাবে কল্পনা করি, অর্থাৎ এক একটা তল এগিয়ে যাচ্ছে, তরলের তল সেটা ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, এবং সঙ্গে সঙ্গে যে বেগের যে নতিমাত্রার কথা আমরা বললাম তার সঙ্গে সমানুপাতিক। এবং তিনি এই সমানুপাতিকটা একটা বিশেষ তরলের ক্ষেত্রে নিয়ে তিনি এটা অবজার্ভ করলেন যে মান পাচ্ছিলেন, অপর একটা তরলের ক্ষেত্রে যদি জল কিংবা তেল নিয়ে করলে তিনি আলাদা মান পাচ্ছিলেন। অর্থাৎ তিনি সেখানে সমানুপাতিক ধ্রুবক হিসাবে তিনি দেখবেন যে সান্দ্রতাঙ্ক বলে একটা তরলের যে বিশেষ ধর্মের প্রকৃতির উপর নির্ভর করে আসবে, এবং এই যে সমানুপাতিক ধ্রুবক হিসাবে এখানে সান্দ্রতাঙ্ককে আমরা ধরলাম dV/dx। এই হচ্ছে বিজ্ঞানী নিউটনের যে অবজারভেশন, যে সান্দ্র যা তরলের যে ঘর্ষণ বলের মানটা কিভাবে যে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তোমরা এই যে সান্দ্র বলটা, বাধা বলটার কথা জানলে, যখন যত বেশি বেগের পরিবর্তন হবে ততই কিন্তু বাড়বে। এই বিষয়টা তোমরা নিশ্চয়ই অনুভব করবে যখন কোন একটা ফ্যান ঘুরছে ফুল স্পিডে, হঠাৎ করে তোমরা সুইচ অফ করলে দেখবে যে প্রথমের দিকে দ্রুত গতিতে কিন্তু ফ্যানটা বন্ধ হবে, পরবর্তীকালে কিন্তু আবার অনেকক্ষণ ধরে আস্তে 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 ঘুরতে ঘুরতে বন্ধ হবে। অর্থাৎ যত বেগের পরিবর্তনের যে হারটা যত বেশি হবে, বেগের সঙ্গে এই যে বেগের পরিবর্তনটা যত বেশি হতে থাকছে, তো সেক্ষেত্রে বাধা বলটা তত বেশি হবে। ধীরে ধীরে বেগের পরিবর্তন আস্তে আস্তে কমছে, তো বাধা বলটা কিন্তু সেক্ষেত্রে কম প্রযুক্ত হবে, এবং এইটা কিন্তু তোমরা বাস্তবে কিন্তু অনেকটাই অবজার্ভ করে থাকো। তো এই সান্দ্রতা সম্পর্কিত বিজ্ঞানী নিউটনের যে সূত্রটা আমরা জানলাম, তো সেক্ষেত্রে এটার আলোচনাটা করলেই বুঝতে পারছো যে ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, বেগের পরিবর্তনের উপর নির্ভরশীল, আর দূরত্বের উপর নির্ভরশীল, সেটা তো থাকছে। তো এই বিষয়টা থেকে এখন আমরা যদি এই সান্দ্রতাঙ্ক যে বিষয়টা নিয়ে আনলাম, সান্দ্রতাঙ্ক সম্পর্কে একটা যদি ধারণা আনতে চাই, যে ভিসকাস ফোর্স বাই হচ্ছে এরিয়া ইনটু dV/dx, এইটা থেকে সান্দ্রতাঙ্কের যদি আমি সংজ্ঞা দিতে পারি, সেটা কি হবে, যে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন তরলের স্তর সঙ্গে একক গতিবেগের যে নতিমাত্রা রয়েছে, এইরকম দুটো তরলের স্তরের মধ্যের যে ঘর্ষণ বা আভ্যন্তরীণ ঘর্ষণ বা সান্দ্র বলটাই হচ্ছে, তাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক। তাহলে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন তরলের স্তর, তার সঙ্গে একক বেগের নতিমাত্রা যুক্ত কোন তরলের স্তরের মধ্যে যে ঘর্ষণ বলের মান, সেটাকেই বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক। এখন সান্দ্রতাঙ্কের যে সংজ্ঞাটা জানার পর তার যদি একক গুলো আমরা লেখার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ সান্দ্রতাঙ্কের এককে থাকবে, আমরা বলের একক যদি এসআই পদ্ধতিতে বলি নিউটন পাবো, নিচে পেয়ে যাচ্ছি এরিয়া মানে মিটার স্কোয়ার, বেগের পার্থক্য মানে তার এককটা হবে মিটার পার সেকেন্ড, আর নিচে থাকবে মিটার। তো এক্ষেত্রে এই সমীকরণটাকে জাস্ট একটু তোমরা হিসাব করলে পেয়ে যাবে, তাহলে নিউটন বাই মিটার স্কোয়ার ইন্টু মিটার বাই সেকেন্ড ইন্টু মিটার, এই মিটার মিটার কেটে দাও, সেকেন্ডটা উল্টে যাচ্ছে, নিউটন সেকেন্ড বাই মিটার স্কোয়ার। এটাই হচ্ছে এসআই পদ্ধতিতে একক। এখন এই এসআই পদ্ধতির এককটা দেখতে পাচ্ছ আরো একটু ভাবে চেঞ্জ করে তোমরা লিখতে পারো, এটা পাস্কেল, নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কেল বলা হয়, পাস্কেল সেকেন্ড। তো এসআই পদ্ধতিতে আমরা যদি এককটা এখান থেকে বের করি, তাহলে এসআই পদ্ধতিতে এই হচ্ছে পাস্কেল সেকেন্ড কিংবা নিউটন সেকেন্ড বাই মিটার স্কোয়ার। তো এটাকেই আমরা জানি পয়সুলি বলে, পিএল পয়সুলি, কিংবা হচ্ছে ডেকা পয়েজও বলে, ডেকা পয়েজ। তো সান্দ্রতাঙ্কের যে এককগুলো তো পয়সুলি হতে পারে, ডেকা পয়েজ হতে পারে, কিংবা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার হতে পারে, পাস্কেল সেকেন্ড হতে পারে, এতগুলো একক হতে পারে। ঠিক একই ভাবে এসআই থেকে তোমরা এখন সিজিএস এ কনভার্ট করবে, সিজিএস এ তোমরা একই রকম ভাবে পেয়ে যাবে হচ্ছে 9 সেকেন্ড বাই মিটার স্কোয়ার। তো সেক্ষেত্রেও এই রিলেশন, এবং এইটাকে আমরা জানি যে এটাকে পয়েজ বলে বলা হয়। তাহলে এই সিজিএস পদ্ধতিতে এই যে এককটাকে আমরা বলি পয়েজ। তো এই পয়েজের সঙ্গে ডেকা পয়েজের সম্পর্ক যদি তোমরা একটু করে দেখো, এই নিউটন সেকেন্ড বাই মিটার স্কোয়ারের সঙ্গে 9 সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, সরি সিএম স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ারের সম্পর্কটা দেখো একবার,
তাহলে ধরো নিউটন, 1 নিউটন সেকেন্ড বাই মিটার স্কয়ার, এটা থেকে তোমরা নিউটনকে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর তার সঙ্গে সেকেন্ডে তো কোনো চেঞ্জ হচ্ছে না, বাই হচ্ছে মিটার স্কয়ারকে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। দেখতে পাচ্ছ একটা 10 এর ডিফারেন্স আছে, তাহলে 10 পয়েজ। তাহলে এখানে যদি 1 ডেকা পয়েজ এটাকে লিখে থাকি, ডেকা 1 এই যে এসআই পদ্ধতিতে, তাহলে এসআই এর সঙ্গে সিজিএস এর যে সম্পর্কটা আমরা পেয়ে যাবো ডেকা পয়েজ থেকে 10 পয়েজ। তাহলে পয়েজের মানটা ছোট, ডেকা পয়েজটা বড় একক। তো এইরকম ভাবে এককের যে সম্পর্কগুলো আমরা এখানে পেতে পারি, সেই সঙ্গে সঙ্গে মাত্রাটা, তাহলে মাত্রাটা যদি এই সমীকরণ থেকে তোমরা লিখতে চেষ্টা করো, যে এককটা এখানে পেয়েছো, তাহলে এটার মাত্রাটা কিন্তু সিম্পল ভাবে যে কোনো সমীকরণ তোমরা এখান থেকে তুলে নাও বা এককগুলো তুলে নাও, সেখান থেকে মাত্রা লিখলেই তোমরা পেয়ে যাবে। ধরো মনে করছি এসআই পদ্ধতি যে নিউটন, তাহলে ml t-2 সঙ্গে সঙ্গে থাকছে সেকেন্ড অর্থাৎ টি থাকছে, নিচে থাকছে মিটার স্কয়ার অর্থাৎ এল স্কয়ার। তাহলে এই মাত্রাটা গুলো লিখতে থাকছে তোমাদের m থাকছে এল স্কয়ার, থেকে একটা এল কাটলে এটা এল টু দি পাওয়ার মাইনাস হচ্ছে, টি টু দি পাওয়ার মাইনাস হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা। তো নিশ্চয়ই এইগুলো নিশ্চয়ই তোমরা ক্যালকুলেশন করতে পারবে। তো এখন বিজ্ঞানী নিউটনের উপর ভিত্তি করে, বিজ্ঞানী নিউটন তিনি যেভাবে তার তত্ত্বটা তিনি দিয়েছিলেন, আমরা সেটাকে একটু স্তরীয় গতির উপর ভিত্তি করেও কিন্তু আমরা, যে ক্ষেত্রে আমরা যে তরলের প্রবাহ হচ্ছে অর্থাৎ তার যে দৃঢ়তা গুণাঙ্কটা তরলের নেই, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করেও সেম রিলেশনে আমরা পৌঁছাতে পারি, যেটা স্থিতিস্থাপকের ধারণা থেকে। যে কৃন্তন পীড়ন, একটা তরলের স্তর যে প্রবাহিত হচ্ছে, যে এই তরলের স্তরটা এই ক্ষেত্রে অর্থাৎ এই রকম অংশে যে তরলটা ফার্স্ট ছিল সেটা এই রকম অবস্থানে চলে গেছে। তাহলে এই যে ক্ষেত্রফল, তরলের স্তরের ক্ষেত্রফলটার কথা আমরা যদি বিবেচনা করি, এখানে যে ট্যানজেনশিয়াল ফোর্স প্রযুক্ত হচ্ছে, এক্ষেত্রে আমরা বলতে পারি যে কৃন্তন পীড়ন, অর্থাৎ আর একটু ভিন্নভাবে স্তরীয় গতির ক্ষেত্রে, স্তরীয় গতির ধারণা থেকে আমরা কিন্তু এই যে সান্দ্রতাঙ্কের যে আরেক প্রকার বিশেষ প্রকার সমীকরণ আসতে পারবো, যেটা আমরা জানি যে এই যে কৃন্তন পীড়নটা হচ্ছে কৃন্তন বিকৃতি। এবার মনে করো এই তরল স্তরের দৈর্ঘ্যটা এল, এই যে ডেল্টা এক্স এর পরিবর্তন ঘটেছে, তাহলে ডেল্টা এক্স বাই এল নয়, এক্ষেত্রে কৃন্তন পীড়ন কৃন্তন বিকৃতির হারের সমানুপাতিক 1 বাই ডেল্টা টি। কৃন্তন অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ স্ট্রেন তার সমানুপাতিক। তো সেক্ষেত্রে আমরা সমীকরণে কিন্তু এইভাবে ft বাই এ সমান ইটা ইন্টু এই যে ডেল্টা এক্স বাই ডেল্টা টি কে আমরা ডেল্টা ভি বাই এল এইভাবে লিখে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এই সমীকরণে এইভাবে কিন্তু যে চলে আসবে যে ফোর্সটার মান হচ্ছে এ ইটা এ ডিভি বাই এল, যে দূরত্বটা হিসাবে স্তরগুলোর দূরত্ব, যে ক্ষেত্রে আমরা এখানে ডিএক্স ধরেছিলাম, এক্ষেত্রে এইরকম রিলেশন। আবার এলটাকে যদি আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য হিসাবে ধরে থাকি, ডেল্টা এল হিসাবে প্রকাশ করতে পারি, ডেল্টা এল এর ডেল্টা এল। তো এইভাবে আমরা যে সান্দ্রতা বল সম্পর্কিত যে তত্ত্বটা বিজ্ঞানী নিউটনের তত্ত্ব থেকে তিনি অবজারভেশন থেকে দিয়েছিলেন, সেটাকে আমরা স্থিতিস্থাপকতা ধর্মের উপর ভিত্তি করেও যে পীড়নের বিকৃতির হারের, বিকৃতির কৃন্তন বিকৃতির হার স্ট্রেন রেট তার সমানুপাতিক ধরে নিয়ে আমরা এই ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবক নিয়ে এসেও ঠিক একইভাবে সমীকরণটাকে ডিরাইভ করে সেখান থেকেও আমরা সিমিলার ওয়েতে তার যে বিভিন্ন যে এককগুলো, তার যে সম্পর্ক, মাত্রা, এগুলো সব আমরা নির্ণয় করতে পারি। তো এই হচ্ছে প্রবাহিত তরল যখন প্রবাহিত হচ্ছে, আমরা তার মধ্যে যে ঘর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে, যাকে তরলের মধ্যে তরলের ঘর্ষণ বল বলে বলছি। তো এইখানেই আমরা সান্দ্রতা বল এবং ঘর্ষণ বলের মধ্যে সম্পর্ক বা পার্থক্যটা পেয়ে যাচ্ছি। যে ক্ষেত্রে আমরা জানি যে ঘর্ষণ বল কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছিল, সান্দ্র বল তরলের ভেতরের আভ্যন্তরীণ ঘর্ষণ বল। কিন্তু ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে ঘর্ষণ বল কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণ বলটা যে ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তো এইভাবে কিন্তু একটা পার্থক্য আমরা ফার্স্ট খুঁজে পেয়ে গেলাম। এরপরে চলে আসছি যে সান্দ্রতা, যে সান্দ্রতাঙ্কের কথাটা আমরা জানলাম, যার একক জানলাম ডেকা পয়েজ কিংবা পয়েজ, তার একটা সারণী আমরা, অর্থাৎ ভিন্ন ভিন্ন পদার্থের যে সান্দ্রতা কত হতে পারে সেই সমস্ত বিষয়গুলো
আমরা একটা ছক আমরা এখানে তুলে দিচ্ছি, তোমরা মানগুলো নিশ্চয়ই বিভিন্ন জায়গা থেকে তোমরা নিতে পারবে। এক্ষেত্রে আমরা যে বিশেষ করে এনসিইআরটির বই থেকে আমরা বিভিন্ন পদার্থের সান্দ্রতাঙ্ক আর বিভিন্ন পদার্থ আর সান্দ্রতাঙ্ক এই মানগুলো আমরা একটা দিচ্ছি, যেখানে টেম্পারেচারটার সঙ্গে তার সম্পর্কগুলো এখানে তুলে দেওয়া আছে। বিশেষ করে ধরো জল, এই পদার্থটা 0 ডিগ্রি বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জলের সান্দ্রতা 1, এটাকে আমরা মিলি পয়সুলি এককে কিন্তু এটা দিয়ে রেখেছি। তোমরা দেখবে জলেরটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 যেখানে, সেখানটায় হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলে সেখানে কমে হয়ে যাচ্ছে 0.03। আবার কিন্তু জলের পর যখন তোমরা রক্তের কথা বললো, রক্তের কিন্তু সাধারণত আমাদের সাধারণ মানুষের তাপমাত্রা যেটা প্রায় 37 ডিগ্রি টেম্পারেচার থাকে, সেটা 2.7। আচ্ছা, রক্তের পর চলে এসো তোমরা যে বিভিন্ন তেলের কথাটা বলছি, যে মেশিনের ভেতরে যে তেল ব্যবহার করা হয়, মেশিন তেল যেটা থাকছে, সেক্ষেত্রে আমি রিলেশনটা দেখবো যে 16 ডিগ্রি টেম্পারেচারে যেখানে 113 থাকছে, 38 ডিগ্রি টেম্পারেচারে সেখানে হয়ে যাচ্ছে 34। যে ক্ষেত্রে গ্লিসারিনের ক্ষেত্রে তোমরা যেখানটায় 20 ডিগ্রি সেন্টিগ্রেডে পেয়ে যাবে 830, সেক্ষেত্রে মধুর ক্ষেত্রে পেয়ে যাবে, মধুর ক্ষেত্রে কোনো টেম্পারেচারের উল্লেখ নেই, সেখানে 200 থাকছে। আর সেই সঙ্গে সঙ্গে বায়ুটার এখানে উল্লেখ রয়েছে, বায়ু যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যেখানটায় 0.017 হচ্ছে, সেখানটায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডেও তার থাকছে 0.019। তো এক্ষেত্রে একটা সান্দ্রতাঙ্কের যে ভিন্ন ভিন্ন পদার্থের যে সারণীটা আমরা বই থেকেই তুললাম, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সাধারণত গ্যাসীয় পদার্থের কম হচ্ছে সান্দ্রতাঙ্কের মান, তরলগুলোর ক্ষেত্রে সান্দ্রতাঙ্কের মান বেশি হচ্ছে। এক্ষেত্রে যতগুলো আছে দেখতে পাচ্ছ তাদের মধ্যে এখানে গ্লিসারিনের সান্দ্রতাঙ্কটা বেশি রয়েছে, রক্তেরও বেশি। জলের ক্ষেত্রে দেখো, তরলগুলোর ক্ষেত্রে যখন টেম্পারেচার বাড়ছে, ভালো করে খেয়াল করো, সেক্ষেত্রে কিন্তু জলের ক্ষেত্রে বা তরলটার ক্ষেত্রে, তাহলে তরল, এটা একটা তরল, এটা একটা তরল মেশিন তেল, যেখানে টেম্পারেচার বাড়লে কিন্তু সান্দ্রতা কমে যায়। তাহলে সান্দ্রতার উৎপত্তির মূল কারণ হিসাবে যদি আমরা সংশক্তি বলকে ধরি, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অণুগুলোর যে আকর্ষণ বল কিন্তু কমে যাচ্ছে। তো সেই আকর্ষণ বল কমে যাচ্ছে বলেই কিন্তু দেখতে পাচ্ছ যে সান্দ্রতাঙ্কটা কিন্তু হ্রাস পাচ্ছে। অপরদিকে বায়ুর ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তোমরা একটা উদাহরণ হিসাবে এখানে গ্যাস হিসাবে আমরা দিয়ে রেখেছি, এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু সান্দ্রতা 0 ডিগ্রিতে যেখানে 0.017 ছিল, সেক্ষেত্রে এখানে হয়ে গেছে 0.019। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর কিন্তু সান্দ্রতা বাড়তে থাকে। তো আমরা এই বিষয়গুলো কেন বলছি, যখন আমরা বিভিন্ন যে গতিশীল যানবাহন তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই ঘর্ষণ বা সান্দ্রতা বলটাকে মাথায় রেখে কিন্তু আমরা জলের ভেতর অর্থাৎ বিভিন্ন তরলের ভেতর গতিশীল যানবাহনের কথা আলোচনা করছি না, যে বায়ু মাধ্যমে গতিশীল বস্তুর কথা আলোচনা করব, সেই উপর ভিত্তিতে কিন্তু আমাকে সান্দ্রতাঙ্কর যে তাপমাত্রার বৃদ্ধি হ্রাসটাকে খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে বিশেষ করে তরলগুলোর ক্ষেত্রে এখানে সান্দ্রতাঙ্কের পরিবর্তনটা আমরা ধরতে পারি যেন এক্সপোনেনশিয়াল সাম কনস্ট্যান্ট বাই হচ্ছে টেম্পারেচারটা নিচে থাকছে, এইরকম টাইপের রিলেশন। আর অপরপক্ষে গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেন রুট টেম্পারেচার পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক, এটা থিওরিটিক্যালি কিন্তু ডেভেলপ করা গেছে এবং এই প্রকার রিলেশন আমরা গ্যাসের ক্ষেত্রে, এটা লিকুইডের ক্ষেত্রে আমরা পেয়ে থাকবো, যে যত টেম্পারেচার বাড়াবো এটা এক্সপোনেনশিয়ালি কিন্তু এখানে এর হ্রাস বৃদ্ধিগুলো বা আর এই ক্ষেত্রে বৃদ্ধিটা আমরা কিন্তু পাবো। অর্থাৎ সান্দ্রতাঙ্ক বিষয়টা যে টেম্পারেচারের উপর নির্ভর করে, তাহলে সান্দ্রতা নির্ভরতাটাও ঘনত্বের যে ঘর্ষণ বলের ক্ষেত্রে একটা পার্থক্যের পয়েন্ট হিসাবে তোমরা রাখতে পারো, যে কোন ক্ষেত্রে কি রকমের হয়, যে তাপমাত্রার তরলের ক্ষেত্রে পরিবর্তনটা কি ধরনের হয়ে থাকে, কিংবা গ্যাসের ক্ষেত্রে এই পরিবর্তনটা কি ধরনের হয়ে থাকে। তো এই হচ্ছে আজকের যে আমরা ছোট্ট ক্লাসটা করলাম, যেখানে ভিসকোসিটির একটা প্রথম ক্লাস নিলাম, আলোচনা করলাম, যেখানে আমরা তরলের গতিটাকে পর্যালোচনা করে এখানে সান্দ্রতা বলটা আলোচনাটা করলাম। এর পরের ক্লাসে আমরা বলেছিলাম যে তরলের মধ্যে, তরলটা স্থির আছে কোন গতিশীল হচ্ছে কোনো কণা, সেক্ষেত্রে তার যে ভিসকোসিটি উদ্ভব ঘটবে, সেখানে সান্দ্রতা বলের উদ্ভব ঘটবে, সেই আলোচনাটা আমরা পরের দিন করব। সঙ্গে সঙ্গে সান্দ্রতা বলটাকে আমরা পরিমাপ করার যে একটা প্রচেষ্টা করতে পারি, যেটা আমরা কি রকম ভাবে ডিজাইন করে সান্দ্রতা বলটাকে পরিমাপ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসবো আলোচনাতে। তোমরা বইটাকে ভালো করে পড়বে, এখানে যদি কোনো নতুন নতুন তথ্য তোমরা পাচ্ছ বলে মনে করবে, তাহলে সেটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে কিংবা খাতা পেন নিয়ে তোমরা সেটাকে নোট ডাউন করবে।